আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান একজন শিক্ষিত, মার্জিত এবং ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ। তার ভাষায় শালীনতা আছে, মাধুর্যতা রয়েছে। যথেষ্ট বিশেষণ সহকারে তিনি বাংলা এবং ইংরেজি বলেন এবং কথার যে রিদম, কখনো গলা উঁচিয়ে নেওয়া, কখনো নিচে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কথার সঙ্গে সঙ্গে আই কন্ট্যাক্ট, মানে চোখের যে ভাব বিনিময়, এই জিনিসগুলো তিনি অসাধারণ দক্ষতা নিয়ে করেন। এবং পার্সোনালি তার কোনো বক্তব্য যখন মিডিয়াতে আসে, আমি বাংলাদেশে আসলে সাধারণত এ টু জেড কারো বক্তব্য ওভাবে শুনি না, কিন্তু তার বক্তব্য আমি শুনি। আগে যেভাবে বক্তব্য দিতেন, ধরুন অসাধারণ বক্তব্য দিতেন মোকাম্মেল হক সাহেব, সচিব, না শুনে কোনো উপায় ছিল না। বক্তব্য দিতেন সুরঞ্জিত সেনগুপ্ত, বক্তব্য দিতেন আসাদুল্লাহ সচিব, এরকম আরো অনেকে। তো সেই বক্তব্যের যুগ নেই, কিন্তু এই যুগে যারা বক্তব্য দেন, পার্লামেন্টে যেমন কয়েকজন আছেন, আর বাইরে পার্লামেন্টের বাইরে খলিলুর রহমানের বক্তব্য তেমনই। তো তিনি যখন চীন সফর শেষে বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তারই মধ্যে হঠাৎ দেখলাম তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন। যদিও আমাদের যে বাঙালির কতগুলো অসভ্যতামি রয়েছে, আমরা মেজাজ হারানো বলতে বুঝি কাউকে গালি দেওয়া, চুদির ভাই বলা, থাপ্পড়ায় তোর 32টা দাঁত খুলে ফেলবো, বের হওয়া আমার চোখের সামনে থেকে, পাড়ায় তোর জিব্বা টানে ছেড়ে ফেলবো। মানে এইগুলো না বলা পর্যন্ত আমরা মনে করি না যে এই লোকটা রাগ হয়ে গেছে। তারপর কারো গায়ে হাত দেওয়া না পর্যন্ত, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় কানপট্টি ফাটিয়ে দেওয়া, 32টা দাঁত খুলে ফেলা, জিব্বা টেনে ছেড়ে ফেলা, ঘাড় ধাক্কা দেওয়া, অর্ধচন্দ্র, তারপরে পশ্চাৎ দেশে লাথি মারা, এই জিনিসগুলো কারোর সাথে ফিজিক্যালি না করা পর্যন্ত সেই লোক মোটামুটি মনে করে যে তাকে অপমান করা হয়নি। কিন্তু এটা তো অসভ্য বাঙালির চরিত্র। কিন্তু খলিলুর রহমান তো অসভ্য বাঙালি নন। তিনি জেনেটিক্যালি বাঙালি, কিন্তু লেখাপড়া, নাগরিকত্ব, বহুকাল বিদেশে বসবাসী, নানা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে তিনি এক অনন্য মানুষ। তার কাছে সেই পশ্চিমা সংস্কৃতি বলতে যা বোঝায় সেটাই আশা করে মানুষ। তো সেই দিক থেকে চীন সফরের পর তিনি যেভাবে বিরক্তি প্রকাশ করেছেন, রাগ হয়েছেন, এবং তার যেটা সীমা আছে, সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, এতে করে মনে হচ্ছে তিনি প্রথমত মেজাজ হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত তার চীন সফরটি আসলে ভালো হয়নি। বা আমরা সচরাচর আমাদের দেশের যে অবকাঠামো, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা যেভাবে বিদেশ থেকে হয় পেয়ে আসি, নয় হারিয়ে আসি, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু একটা দীর্ঘমেয়াদে একটা পররাষ্ট্রনীতি গড়া, একটা বাণিজ্য নীতি গড়া বা কোনো একটি করা, এই বিষয়গুলো আসলে আমাদের দেশে হয়ে ওঠে না। আমরা বিশ্বব্যাংকে গেলাম, সেই আমির খুশরো মাহমুদ চৌধুরী সাহেব আমেরিকাতে গেলেন, এখন সে গিয়ে বাংলাদেশ দূতাবাসে ঘোরাফেরা করছে। খলিলুর রহমান সাহেব আমেরিকাতে গেলেন, কোথায় কোথায় ঘোরাফেরা করেছেন সেটা বুঝতে হবে, দেখতে হবে। আমাদের এর আগে ইউনূস সাহেব গেছেন, ইংল্যান্ডে গেছেন, দেখাই করতে পারেনি কারোর সঙ্গে। তো এই হলো আমাদের বাস্তব অবস্থা। আমরা যেটা শুনেছি, শেখ হাসিনার জামানাতে চীন গেছেন, তিনি সেই বৈঠকের মাঝখান থেকে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিলেন 2005 সনে, তখন 2005 সনের 17ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে গ্রেনেড হামলা হলো, বোমা হামলা হলো সেই 64টা জেলাতে। তিনি সেখান থেকে তড়িঘড়ি করে ফিরে আসতে বাধ্য হলেন। তো সেই অর্থে এবারে যে চীন সফর, সেই চীন সফরের পর আপনি দেখুন, আমার আগের এই ভিডিওতে আমি বলেছিলাম যে এই চীন সফর আসলে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে আসলে সাংবাদিকদের সামনে এই মুহূর্তে এগুলো বলার কোনো দরকার ছিল না, প্রেস রিলিজ দিয়ে দিলেই ভালো হতো। ভাগ্য ভালো প্রধানমন্ত্রী সাংবাদিকদের ফেস করেননি,
খলিলুর রহমান সাহেবের মতো প্রাজ্ঞ অভিজ্ঞ লোক সেটা করেছেন, কিন্তু সেখানে গিয়েও তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনতে ভালো, কিন্তু চীন এবং বাংলাদেশের সম্পর্ক এবং আমাদের যে পররাষ্ট্র দপ্তর তাদের যে দক্ষতা অভিজ্ঞতা প্রাপ্তি এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তলানিতে চলে গেছে। প্রথমত চীন সফরে তিনি খুব চমৎকারভাবে বোঝাতে চেষ্টা করছিলেন যে নর্মালি চীনের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো সেগুলো পররাষ্ট্র দপ্তরের বা আমাদের দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে চলে যায়, কিন্তু এটা এখন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আছে। ভালো কথা, বাংলাদেশের ফাইলগুলো সচিবের দরবারে না থেকে এখন সেই ফাইলগুলো পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চলে গেছে এক ধাপ। আর চীনের যে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে চলে গেছে। ভালো কথা, কিন্তু এই সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কেন এটা তো মেইনলি এই মুহূর্তে যা কিছু ইনিশিয়েট হচ্ছে পুরোটাই বাংলাদেশের মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা এবং চীনের মোফা, তো সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি তো খুবই জরুরি, নাম্বার ওয়ান। সে ব্যাপারে তার এই বক্তব্যটা মানে তিনি যেটা বলছেন এটা মানে এখন সবকিছু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, সেখানে মন্ত্রী নেই, প্রেসিডেন্ট আছে কিন্তু মন্ত্রী নেই। মন্ত্রী কোথায়? মন্ত্রী ভারতে। দ্বিতীয়ত তিনি বোঝানোর চেষ্টা করছেন যে চীন আর আমাদের মধ্যে পার্থক্য কতটুকু। আমাদের আনুমানিক জিডিপি মানে অনলি 500 বা $550 বিলিয়ন, আর সেখানে চীনের যে জিডিপি ট্রিলিয়ন 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 ডলার, তাদের যে বাজেটে উদ্বৃত্ত সেটি কয়েক ট্রিলিয়ন ডলার। এটা এই সমসাময়িক পৃথিবীতে কল্পনাই করা যায় না। উনি যেটা বললেন যে এইরকম অর্থনীতি যিনি মেনটেন করেন তিনি সে দেশের অর্থমন্ত্রী, সে দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং যিনি সর্বেসর্বা তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপি। তো মিস্টার শি জিনপি তিনি তার পরিষদবর্গকে নিয়ে এই যে এত বড় একটা বিরাট বৈঠক করলেন, ইট মিনস আপনাকে বুঝতে হবে যে আমাদের সক্ষমতা কোন পর্যায়ে, আমাদেরকে কোন পর্যায়ে ট্রিট করছেন। আরে ভাই, আমরা তো এখন আর সেই তলাবিহীন ঝুড়ি নেই। যে এখন আমার বক্তব্য হল জনাব খলিলুর রহমান, তলাবিহীন ঝুড়ি মানে একটা ঝুড়ি আপনার আছে, তলা নাই, কিন্তু এই মুহূর্তে আপনার কি ঝুড়ি আছে? তলা তো দূরের কথা। মাই কোশ্চেন ইজ দ্যাট আপনার যেটা ঝুড়ি আছে, একটা বাস্কেট আছে, হোয়ার ইজ দ্য বাস্কেট? যেখানে IMF 3টি কিস্তি আওয়ামী লীগ জমানাতে দিল, স্বৈরাচার ফ্যাসিস্ট। ইউনূস জমানাতে 2 বছর IMF কিস্তি দিল না, তারা বলল নির্বাচিত সরকার আসলো। নির্বাচিত সরকার আসার পর তারা নেগোশিয়েট করবে, নির্বাচিত সরকার চেষ্টা করলো, তারা পুরো ঋণ চুক্তি আওয়ামী লীগ জমানাতে যে ঋণ চুক্তিটা হলো সেই ঋণ চুক্তিটা বাতিল করে বললো নতুন করে অ্যাপ্লাই করো। এর মধ্যে ঝুলিটা কোথায় বলেন? গত 18 মাসে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের সাথে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে 2025 সনে। এটা টিআইবি রিপোর্ট। আর সুইস ব্যাংকে বিগত দিনগুলোর চাইতে, অর্থাৎ যদি আপনি ধরেন 2024 অথবা ধরুন 2023, এই সময়টাতে বাঙালিদের যে ট্রানজ্যাকশন ছিল, স্থিতি ছিল, আমানত ছিল, তার চেয়ে 41% বেড়ে গেছে। আচ্ছা বলেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন এরা কয়জন ছিল? আসিফ নজরুল, রেজওয়ানা, তারপর অন্যান্য যে সমস্ত ফজল কবির খান, এসব মিলে কয়জন লোক? কিন্তু সারা বাংলাদেশের পথে ঘাটের মাঠের যা কিছু নিয়ন্ত্রণ এর 90% ছিল বিএনপির হাতে, তারপর হয়তো 8% ছিল যাকে বলা হয় জামাতের হাতে, 2% চ্যাংড়া পোলাপানের হাতে।
এই মানুষগুলো এই যে টাকা পাচার করে পুরো বাংলাদেশকে যে ফোকলা করে দিল, এর দায় দায়িত্ব কি পুরোটা ইউনূসের? এই দায় দায়িত্ব যেভাবেই বলেন না কেন, যদি ইউনূসের দায়িত্ব হয়, খলিলুর রহমান সাহেব তার দায় এড়াতে পারেন না। যদি জামাতের হয় আর বিএনপির হয়, তাহলে তো তাকে এর জবাবদিহি করতে হবে। আর এই কারণে, ফোকলার কারণে যদি মেনশন করে সরকারের সক্ষমতা নিয়ে, সততা নিয়ে, অনেস্টি নিয়ে, বিশ্ব ব্যাংক, টিআইবি, এই যে টোটাল গ্রুপগুলো যদি এই কাজগুলো করে থাকে, তাহলে আমার যে তলাবিহীন ঝুড়ি, বটমবিহীন বাস্কেট, বটমলেস বাস্কেট, বটম আমার দরকার না, আমার ঝুড়িটা দেন আপাতত। ঝুড়িটা বটম দরকার হলে আমি কাপড় দিয়ে তৈরি করে নেব, আগে আমার ঝুড়িটা দেন। ঝুড়িটা কই? তৃতীয় উনি একটা কথা বলছেন, যে সাংবাদিকদের বলছে যে ভাই এইভাবে প্রশ্ন করেন না, আত্মসম্মানে লাগে, বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। তারপর উনি বললেন যে এটা একটা গণতান্ত্রিক সরকার, এই গণতান্ত্রিক সরকারের যে অবস্থা, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তাকে বুঝতে হবে। ভাই খলিলুর রহমান, তা তো সুন্দর করে বুঝলাম, তো আপনি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যে বড়াই করলেন, সেক্ষেত্রে ইউ yourself is not elected by the people, of the people, for the people. You are appointed by dash dash dash, selected by Dr. Yunus Gong, then carried by Janab Tarek Rahman and his government. কোথায় যাব বলেন? ঝুড়ি কোথায়? এখন ওই যে সাংবাদিক, আমাদের ওখানে যারা আমাদের দেশে সংবাদপত্রে আসে, অনেকে মালিকের পারপাস সার্ভ করে, অনেকে দলের পারপাস সার্ভ করে, ঠিক ওইভাবে ব্যাকবোনওয়ালা যারা লোকজন আছে, ওরকম লোকের সংখ্যা খুব কম। কিন্তু এই প্রশ্নটা আপনি যেভাবে কথা বলেছেন, এটা যদি নুরুল কবির সাহেবকে করতেন এই প্রশ্ন, তাহলে সে আপনাকে কি প্রশ্ন করতে আপনি কল্পনাও করতে পারতেন না, নট ইভেন আউট অফ ইউর ইমাজিনেশন। আমি আপনাকে বলবো যে আপনি এই চীন সফর নিয়ে একটি সাক্ষাৎকার দিন নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবিরকে, অথবা জনাব নুরুল কবিরের সঙ্গে একটা টেলিভিশন টক শোতে আপনি বসেন, ইভেন তার নিউ এজ একটা সাক্ষাৎকার দেন, আমরা এটা একটু দেখতে চাই। তাহলে আপনার গণতান্ত্রিক শক্তি এবং আপনি চীনে কি করে এসছেন সেটা এবং উত্তরগুলো আমরা জানতে পারব। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা যারা সরকারের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন, আপনি আছেন, হুমায়ুন কবির সাহেব আছেন, শামা ওয়াহেদ ম্যাডাম আছেন, তিনজনই আছেন। এখন এত বড় 18 কোটি মানুষের দেশ, এর যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, এর যে একটা পলিটিক্যাল স্থিতি আছে, এর যে বাস্তব কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো কূটনীতির কোনো ভাষা দিয়ে, থিওরি দিয়ে, তারপরে অন্য কোনো মানে যাকে বলা হয় আইডিওলজি দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে এটা পূর্ণ হবে না। এই মুহূর্তে মানুষের মধ্যে যে বেদনা আছে, যে কষ্ট আছে, সেগুলো ওন করতে হবে আগে। সেই ওনের যে জিনিসটি, এটি যদি আপনি সরকারের পক্ষে রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, আপনার কি দরকার ছিল সংবাদ সম্মেলন করার? ওখানে আপনি কি পেয়ে আসছেন, কি পেতে যাচ্ছেন, এটা আপনার সে তো কেউ আর ভালো জানেন না। আপনি বলতে আসছেন যে কথাগুলো, সেটা আমাদের দেশে এখন মানে কি আছে, হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। তো এখন ক্ষুদিত বন্ধু, বাংলাদেশ ক্ষুধা এবং যন্ত্রণার মধ্যে আছে, বাংলাদেশ বেকার সমস্যার মধ্যে আছে, পুরো সমাজ আনস্টেবল হয়ে আছে। সেখানে আপনি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চীন নিচ্ছে, ওটার জন্য আপনি 5 বছর অপেক্ষা করবেন। আপনি চীনের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা হচ্ছে কতটুকু জানেন? চীনের কোন কোন বন্দর থেকে কোন কোন পণ্য বাংলাদেশ থেকে আসে? সাংহাই থেকে চিটাগং ভাড়া কত, ট্রানজিট টাইম কত, ডালিয়ান থেকে কত, কিংদাও থেকে কত,
গুয়াংজো থেকে কত, শেনজেনের যে পোর্টগুলো আছে, শেনজেন যেখানে বেশি আছে, শেনজেন সেই পোর্টের কত, নানজিং থেকে কত আসে, নানটং থেকে কত আসে, নিংবো থেকে কত ভাড়া হয়, কয়দিন লাগে। এখন চট্টগ্রামের সাথে যে চীনের ডাইরেক্ট জাহাজ যোগাযোগ আছে, আপনি সেটা কি জানেন? আপনি মানুষজনকে বুঝাচ্ছেন যে চীন থেকে জাহাজে চলে আসবে মায়ানমার, মায়ানমার থেকে আমরা রোডে করে বাংলাদেশে আনব। একজন ব্যবসায়ী হিসেবে এর চাইতে যাকে বলবো হয় অবাস্তব আর লৌকিক ভাষায় যদি বলি গাঁজাখুরি গল্প হতে পারে না। আপনি কি জানেন যে এই যে চীনের যে বন্দরগুলো থেকে জাহাজ আসে, এই আপনি মায়ানমারের যে পোর্টগুলোর কথা বললেন, আবার সেই পোর্ট এটা উচ্চারণ কে দিয়ে করতে হবে সেটাও আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি বলেন তো ওখানে রেগুলার পার উইক কয়টা জাহাজ সেল হয়, এবং সেই জাহাজগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে, আর আমাদের পণ্যগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে? বাই রোডে আমাদের কোন কোন বন্দরে থেকে একটা ট্রাক যদি আমি আরাকান থেকে এনে চট্টগ্রাম পর্যন্ত আনি, ঢাকা পর্যন্ত, আমার ভাড়া কত লাগছে? আপনি জানেন একটা 20 ফিট কন্টেনার 20 টন মাত্র $800 ভাড়া, $800 ভাড়া সাংহাই থেকে চিটাগং পর্যন্ত, $800 ভাড়া। আর আপনি যদি মায়ানমার থেকে একটা ট্রাক 20 টন লাগবে না, মাত্র আপনি 10 টনের একটা ট্রাক যদি আপনি ভাড়া করেন চিটাগং পর্যন্ত, ঢাকা পর্যন্ত আসতে আপনার $800 বেশি খরচ যাবে। আপনাকে এই বক্তব্য কে দিতে বলেছে, কে শিখতে বলেছে? এই দেশের লোক তো এখনো চদু নেই। আমরা যারা ব্যবসা করি এই শহরে, আমরা কখনো আমেরিকার টাকা নেইনি, কখনো বিএনপির লোকদের গালাগালি খেয়ে একটা চাকরির জন্য নির্লজ্জ হয়ে বিএনপির পিছনে ঘুরিনি। আমরা সেই চাকরির, অপমানজনক চাকরির টাকা দিয়ে কোট টাইপের ঘুরিনি। এই দেশে আমার মতো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চীনের প্রতিটি শহরের বন্দরে, কোরিয়া থেকে শুরু করে বাংলাদেশের যেখানে যেখানে ইম্পোর্ট আছে, বাংলাদেশের যেখানে যেখানে এক্সপোর্ট আছে, এরকম অন্ততপক্ষে কয়েক লাখ শিক্ষিত মানুষ আছে যারা সমস্ত ট্রেড অ্যান্ড কমার্স মুখস্থ। কত ভাড়া, কত কস্টিং, কত কি এভরিথিং টু দি পয়েন্ট। একটা সেন্ট মানে ডলারের যে 100 ভাগের 1 ভাগ, সেই একটা সেন্টের হিসাব ও আমাদের মুখস্থ। তো আমাদেরকে যদি বলা হয় যে মায়ানমার হয়ে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা মাল আনবো কুনমিং হয়ে, এটা আপনি বুঝাইতে পারবেন টিডিক্কার বাবাকে, গ্রামের একজন অর্ধোন্মাদ পাগলা কিসিমের মানুষ টিডিক্কা। সারাদিন সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, লেখাপড়া কিছু জানে না। টিডিক্কার বাবাকে যদি বলেন সেটা পাশা চুলকাবে, একটু অন্ডকোষের নিচে হাত দিবে, আর আপনার এই কথা শুনে বলবে হ্যাঁ কথা বটে, জ্ঞানী বটে, লেখাপড়া জানে বটে। কিন্তু এই যে চীনের সাথে কুনমিং হয়ে যে ব্যবসার যে কথা বলা হচ্ছে, বা মানে একটি রাস্তা ধরে সিল্ক রোড হয়ে বাংলাদেশ থেকে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, চীনের ম্যাপটা একটু দেখেন, প্রোডাক্টগুলো দেখেন, পেঁয়াজ আসে থেকে, আদা আসে থেকে, আমাদের চীনের কোন শহর থেকে, ইলেকট্রনিক্স আইটেম কোন শহর থেকে আসে, টেক্সটাইল আসে কোন শহর থেকে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি রাগ দেখাতে পারবেন অসহায় দুর্বলের সঙ্গে, কিন্তু আপনার এই কথার ফলে সরকারের লাভ হবে না, আপনার নিজেরও লাভ হবে না। আমরা যারা আপনাকে প্রমোট করতে চাই বা আপনাকে ভালোবাসি, এ সকল কথা বলা মানেই আপনার মধ্য থেকে এক ধরনের অ্যারোগেন্সি বের হয়ে আসে, কর্তৃত্ববাদী বের হয়ে আসে। অনুরোধ করব, যেখানে আসছেন থাকুক না, আর সংবাদ একটা প্রেস রিলিজ দিয়ে দিলে যথেষ্ট, চীন থেকে আমরা এই করে আসছি, এই করে আসছি। কিন্তু মুখোমুখি আপনি যখন আসবেন, আপনার চেহারা শুরুতে কিন্তু একটা ভাব চলে আসবে, বিজয়ের ভাব চলে আসবে। আপনি ওখানে যে কটা হ্যান্ডশেক করেছেন, যে কটা ছবি আমরা ফেসবুকে দেখেছি, আপনি ভিডিওতে আপনার যে চালচলন দেখেছি, ওটা দেখে আমাদের যা বোঝার আমরা কিন্তু বুঝে গেছি। আমরা যেহেতু
দেশের স্বার্থে কোনো কথা বলছি না, আপনি কেন একবারে এই কথাগুলো বলতে যাবেন? আপনার কল্যাণ হোক, আপনি ভালো থাকুন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, মন মেজাজ ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।